হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের চ্যাপ্টার 8 সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটি তোমাদেরকে বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের জন্য খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। হোয়েন ইউ লুক অ্যারাউন্ড ইউ সি বোথ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। তো আমরা যখন চারিদিকে তাকাই তো দুই রকমের পদার্থ দেখতে পাই, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জড়। You must have wondered and asked yourself, what is it that makes an organism living, or what is it that an inanimate thing does not have, which a living thing has? এবং এটা আমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে জীবের মধ্যে কী এমন আছে যে সেটা তাকে জীব বানিয়েছে, তার মধ্যে প্রাণের সৃষ্টি করেছে, আর জড় পদার্থের মধ্যে কী এমন আছে যে তার মধ্যে প্রাণ নেই, সেটা প্রাণীর থেকে আলাদা। তো সেটা আমাদের কোশ্চেন আসতেই পারে আমাদের মনের মধ্যে। দ্য অ্যান্সার টু দিস ইজ দ্য প্রেজেন্স অফ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, দ্য সেল, ইন অল লিভিং অর্গানিজমস। তো যে বেসিক পার্থক্য একটা জড় পদার্থ একটা জীবের মধ্যে, সেটা হলো সেল বা কোষ। সেই কোষটা কি? কোষটা হচ্ছে জীবনের বেসিক ইউনিট অফ লাইফ। সমস্ত জীবের বেসিক ইউনিট হচ্ছে কোষ। All organisms are composed of cells. Some are composed of single cells and are called unicellular organisms, while others like us composed of many cells and called multicellular organisms. সমস্ত জীব কোষ দ্বারা গঠিত। কিছু কিছু জীব আছে যারা একটা কোষ দিয়ে তৈরি, তাদেরকে বলা হয় এককোষী প্রাণী। আর কিছু কিছু প্রাণী আছে যেমন আমরা মানুষরা, তাছাড়া গরু, ছাগল, ভেড়া, অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো অনেকগুলো কোষ নিয়ে গঠিত, যাদেরকে বলা হয় বহুকোষী প্রাণী বা মাল্টি সেলুলার অর্গানিজমস। তো এবার আছে কি, হোয়াট ইজ সেল? একটা কোষ কি? কোষ কি জিনিস? তো এখানে দুই রকম কোষ আছে, আমরা বললাম, একটা হচ্ছে ইউনিসেলুলার, একটা হচ্ছে মাল্টিসেলুলার। তো ইউনিসেলুলার অর্গানিজম আর ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ। যারা এককোষী প্রাণী তারা কি? তারা স্বাধীনভাবে বসবাস করে, তারা কারো উপর নির্ভরশীল নয়, একটা কোষের উপরই তার সমস্ত জীবন নির্ভর করছে। আর পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ, এবং জীবনের যে সমস্ত কাজগুলো করা অবশ্যই দরকার, যেমন পাচন, রেচন, প্রজনন, সংবহন, সেগুলো ওই একটা কোষের মাধ্যমেই করে থাকে। এনিথিং লেস দ্যান এ কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনসিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। এবং তাদের কোষগুলো কি? পরিপূর্ণ। তাদের কোষের মধ্যে যদি কোনো কিছু অসম্পূর্ণতা থাকে তাহলে সে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারবে না। তার যে পরিবেশে টিকে থাকার জন্য যেগুলো করা উচিত, যে বেসিক যে ফাংশন লাইফ সেগুলো সে করতে পারবে না। তার জন্য তাদের কমপ্লিট স্ট্রাকচার দরকার সেলের। Hence, cell is the fundamental structural and functional unit of all living organism. তাই সেল হচ্ছে কি? যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। সমস্ত যে প্রাণী আছে তাদের ফান্ডামেন্টাল, তাদের বেসিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট মানে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। কোনো একটা জীব কীরকম কাজ করবে সেটা নির্ভর করে কীরকম কোষ দ্বারা গঠিত তার উপর। কোনো একটা জীব দেখতে কেমন হবে, তার গঠন কেমন হবে, সেটা নির্ভর করে কীরকম কোষ দ্বারা গঠিত তার উপর। তো কোষই হচ্ছে তার ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট যে কোনো জীবের। অ্যান্টন ভন লিউয়েনহক, এই বিজ্ঞানীর নামটা মনে রাখবে, অ্যান্টন ভন লিউয়েনহক ফার্স্ট স অ্যান্ড ডেসক্রাইবড এ লিভিং লাইভ সেল। অ্যান্টন ভন লিউয়েনহক প্রথম কি যে কোনো জীব, কোনো একটা জীবন্ত সেলকে তিনি দেখেছিলেন এবং সেটাকে তিনি বর্ণনা করেছিলেন। রবার্ট ব্রাউন লেটার ডিসকভার্ড নিউক্লিয়াস। পরবর্তীকালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড ইটস ইমপ্রুভমেন্ট লিডিং টু দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ রিভিলড অল দ্য স্ট্রাকচারাল ডিটেলস অফ দ্য সেল। পরে মাইক্রোস্কোপ হয় আবিষ্কার, পরে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়, এবং তার ফলে কী হয় যে আস্তে আস্তে কোষের মধ্যে যে অন্যান্য যে গঠনগুলো থাকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সেন্ট্রোজোম, তারপর আরও যে ব্যাসাল সেল, মানে আরও যে গলগি বডিজ, সেগুলো সমস্ত কিছু আস্তে 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 আবিষ্কার হতে থাকে।
কিন্তু প্রথম যে লাইভ সেল জীবন্ত কোষকে যিনি দেখেছিলেন এবং পর্যবেক্ষণ করেছিলেন তিনি ছিলেন অ্যান্টন ভন লিউয়েনহফ, আর প্রথম নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট ব্রাউন। সেল থিওরি, সেল থিওরিটা ইম্পর্টেন্ট জিনিস, বাংলাতে যাকে বলা হয় কোষ তত্ত্ব। তো এটা পড়ে শোনাচ্ছি, পড়ে বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে কি বলা হচ্ছে যে ইন 1838 1838 খ্রিস্টাব্দে ম্যাথিয়াস স্লেডেন, বিজ্ঞানীর নাম কি ম্যাথিয়াস স্লেডেন, এ জার্মান বোটানিস্ট, তিনি কি ছিলেন, তিনি জার্মানির একজন উদ্ভিদবিদ ছিলেন, বোটানিস্ট ছিলেন। তিনি কি কাজ করেছিলেন, এক্সামাইন্ড এ লার্জ নাম্বার অফ প্ল্যান্টস, তিনি অনেকগুলো উদ্ভিদ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। and observe that all plants are composed of different kinds of cell, all plants are composed of different kind of cell which from the tissue of the plants, এবং তিনি দেখেছিলেন যে বিভিন্ন রকমের উদ্ভিদ বিভিন্ন রকম কোষ দ্বারা গঠিত, সবার কোষ কিন্তু একই রকমের না, উদ্ভিদ চেঞ্জ হলে কোষ আকার আকৃতি কোষ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই কোষগুলো একত্রিত হয়ে কি গঠন করেছিল, টিস্যু বা কলা তৈরি করেছিল। তো এটা ম্যাথিয়াস লেডেন একজন জার্মান বোটানিস্ট, 1838 খ্রিস্টাব্দে তিনি অনেকগুলো উদ্ভিদ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখেন যে সমস্ত উদ্ভিদ বিভিন্ন রকমের কোষ দ্বারা গঠিত হয় এবং এই কোষগুলো একত্রিত হয়ে কলা গঠন করে। এরপরে কি আছে যে অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম, সেই একই সময়ে থিওডর শন 1839 খ্রিস্টাব্দে, এক বছর পরে 1839 খ্রিস্টাব্দে থিওডর শন তিনি কি ছিলেন, তিনি একজন ব্রিটিশ জুলজিস্ট, প্রাণীবিদ ছিলেন ব্রিটিশের। স্টাডিড ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল সেলস, তিনি বিভিন্ন রকমের প্রাণী কোষ নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন। অ্যান্ড রিপোর্টেড দ্যাট সেলস হ্যাড এ থিন আউটার লেয়ার, এবং তিনি বলেন যে কোষের বাইরে একটা পাতলা আবরণ থাকে, হুইচ ইজ টুডে নোন অ্যাজ দ্য প্লাজমা মেমব্রেন, যেটা আমরা এখন বর্তমানে প্লাজমা মেমব্রেন নামে জানি। তো তাহলে শন কি দেখছিলেন, তিনি 1839 খ্রিস্টাব্দে তিনি একজন ব্রিটিশ জুলজিস্ট ছিলেন, তিনি অনেকগুলো প্রাণী কোষ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষের বাইরে একটা আবরণ থাকে, একটা পাতলা পর্দা থাকে, যেটাকে এখন প্লাজমা মেমব্রেন বলা হয়। হি অলসো কনক্লুডেড বেসড অন হিজ স্টাডি অন প্ল্যান্ট টিস্যু দ্যাট দ্য প্রেজেন্স অফ সেল ওয়াল ইজ দ্য ইউনিক ক্যারেক্টার অফ প্ল্যান্ট সেলস। তো শন কী করেছিলেন যে তিনি উদ্ভিদ নিয়েও পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে সেল অল কোষ প্রাচীর থাকে উদ্ভিদের মধ্যে, যেটা প্রাণীর মধ্যে থাকে না। তো এটা একটা ইউনিক ক্যারেক্টার উদ্ভিদের, যে কোষ ওয়াল, সেল ওয়াল বা কোষ প্রাচীর আছে। অন দ্য বেসিস অফ দিস শন প্রপোজড দ্য হাইপোথিসিস দ্যাট, শনের হাইপোথিসিসটা তাহলে কী ছিল, the bodies of animals and plants are composed of cells and product of cells, bodies of animals and plants are composed of cells and product of cells। তো তিনি উদ্ভিদ প্রাণী দুটো নিয়ে পরীক্ষা করেছিলেন এবং তার উপর ভিত্তি করে তিনি বলেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই যে বডি আছে, দেহ আছে, সেটা কোষ দ্বারা গঠিত এবং সেখান থেকে কোষের উৎপত্তি হয়ে থাকে। তাহলে কি উদ্ভিদ প্রাণী দুটোই কোষ দ্বারা গঠিত এবং সেখান থেকে কোষের উৎপত্তি হয়ে থাকে। তো এটাই হলো, এটা তিনি শন বলেছিলেন, তিনি উদ্ভিদ প্রাণী দুটো নিয়ে পরীক্ষা করেছিলেন। এরপরে কি আছে যে স্লেডেন শন টুগেদার ফর্মুলেট দ্য সেল থিওরি। সেল থিওরি কে আবিষ্কার করেন, দুজন বিজ্ঞানী, এটা হচ্ছে স্লেডেন আর এটা শন। তাদের আলাদা আলাদা থিওরি বলা হলো, এবার তারা দুজনে একত্রিত হয়ে কী গঠন করে, সেল থিওরি। দিস থিওরি হাউএভার ডিড নট এক্সপ্লেন অ্যাজ টু হাউ নিউ সেলস ওয়ার ফর্মড। সেল থিওরি কীভাবে নতুন কোষ গঠন হয় সেটা বলে না, কি বলে, রুডolf ভার্চাউ 1855 ফার্স্ট এক্সপ্লেন দ্যাট সেলস ডিভাইডেড অ্যান্ড নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস omnis cellulae cellulae। তাহলে কি যে কোষ কীভাবে তৈরি হয় সেটা কিন্তু সেল থিওরি বলে না, সেটা পরবর্তীকালে অন্য একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রুডolf ভার্চাউ, তিনি 1855 খ্রিস্টাব্দে প্রথম বর্ণনা করেন যে কোষ কী হয়, কোষ বিভাজিত হয় এবং কোষ বিভাজিত হওয়ার পর সেখান থেকে নতুন কোষ তৈরি হয়, আগের কোষ থেকে, প্রি এক্সিস্টিং সেলস থেকে, omnis cellulae cellulae। মানে এখানে এটা একটা ধরা যাক এটা একটা কোষ,
এটা বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা কোষ গঠন করলো। তাহলে এই যে কোষটা, এটা প্রি এক্সিস্টিং কোষ, তার থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো। তো এটাই বলা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা, বা প্রি এক্সিস্টিং সেল থেকে নতুন সেল তৈরি হচ্ছে বিভাজনের মাধ্যমে। কে বলেছিলেন? রুডল্ফ ভার্চাউ। He modified the hypothesis of Sladen-Swan to give the cell theory a final shape. সেল থিওরি আবিষ্কার করেন স্লেডেনসন, কিন্তু পরবর্তীকালে সেটাকে মডিফাই করেন কে? রুডল্ফ ভিরচাউ, এবং তিনি সেটাকে একটা ফাইনাল আকৃতি দান করেন। সেটা কি? সেল থিওরি অ্যাজ আন্ডারস্টুড টুডে। এবং বর্তমানে সেল থিওরি কি বলে? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস। যেটা শন বলেছিলেন সেটাই একই কথা, যে সমস্ত জীব, প্রাণী, উদ্ভিদ সেটা কোষ দ্বারা গঠিত এবং কোষ থেকেই তাদের উৎপত্তি। অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এবং প্রত্যেকটা কোষ তার আগের কোষ থেকে উৎপত্তি লাভ করে বা জন্মগ্রহণ লাভ করে। এমন না যে হঠাৎ করে হাওয়ায় ভেসে চলে এলো নতুন কোষ, তা না। আগের কোষ ছিল, সেটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। এটাকে মডিফাই করেন সেল থিওরিকে রুডল্ফ ভিরচাউ, এবং তিনি এটা বলেন। এই দুটো ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট সেল থিওরি। অ্যান ওভারভিউ অফ সেল, কোষের ওভারভিউ মানে কোষ একটু বাইরের দিক থেকে আলোচনা করা। ইউ হ্যাভ আর্লিয়ার অবজার্ভড সেল ইন অ্যান ওনিয়ন পিল অ্যান্ড অর হিউম্যান চিক সেলস আন্ডার মাইক্রোস্কোপ। তো 9-10-এ আমরা কি, যে উদ্ভিদের জন্য পেঁয়াজ আর প্রাণীর জন্য আমাদের যে গালের মধ্যে কোনো একটা ছোটো একটা অংশ সেল, সেটাকে আমরা নিয়ে মাইক্রোস্কোপে দেখেছি। অনেকে দেখেছি, অনেকে দেখেনি, সেটা স্কুল অনুযায়ী ভ্যারি করে। লেটাস রিকালেক্ট দেয়ার স্ট্রাকচার। তো আমরা তাদের কোষের আকৃতিগুলো কেমন দেখেছিলাম। দ্য ওনিয়ন সেল, হুইচ ইজ এ টিপিক্যাল প্ল্যান্ট সেল, হ্যাজ এ ডিস্টিংক্ট সেল ওয়াল অ্যাজ ইটস আউটার বাউন্ডারি অ্যান্ড জাস্ট উইথিন ইট ইজ দ্য সেল মেমব্রেন। তো আমরা যদি এটাকে ভালো করে দেখে থাকি, তো সেটা কি, যে ওনিয়ন সেল যেটা একটা উদ্ভিদ কোষ, সেটার বাইরে একটা আবরণ থাকে, সেটা হলো কোষ প্রাচীর, যেটা প্রাণী সেলের মধ্যে থাকে না। আর কোষ প্রাচীরের পরেই থাকে কি? কোষ পর্দা। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাভ অ্যান আউটার মেমব্রেন অ্যাজ দ্য ডেলিমিটিং স্ট্রাকচার অফ দ্য সেল। কিন্তু যে হিউম্যান চিক, তার মধ্যে কোষ পর্দাটা আছে, কারণ কোষ পর্দা দুজনের ক্ষেত্রেই থাকে, উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রে থাকে, কিন্তু কোষ প্রাচীর নেই। ইনসাইড ইচ সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল্ড নিউক্লিয়াস। এবং উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষের মধ্যেই একটা ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার দেখা যায়, একটা খুব ঘন মেমব্রেন দ্বারা আবৃত একটা অংশ দেখা যায়, যেটাকে বলে নিউক্লিয়াস। দিস নিউক্লিয়াস কন্টেন্স দ্য ক্রোমোজোমস হুইচ ইন টার্ন কন্টেন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। তো এই নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে কী থাকে? জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। তাহলে কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোমের মধ্যে থাকে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। Cells that have membrane-bound nuclei are called eukaryotic, whereas cells that lack a membrane-bound nucleus are called prokaryotic. কোষ আবার দুই রকম, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। যে সমস্ত কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই কোষগুলো হলো ইউক্যারিওটিক। সাধারণত যারা খুব উন্নত মানের কোষ, উদ্ভিদ প্রাণী, তাদের ক্ষেত্রে দেখা যায়। আর যে সমস্ত কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা পর্দা দ্বারা আবৃত থাকে না, সেটা জাস্ট এমনি নর্মালি থাকে, কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, সেটা হলো প্রোক্যারিওটিক সেল। সাধারণত এককোষী প্রাণী, যারা একটু নিম্নমানের কোষ, নিম্নমানের প্রাণী, তাদের মধ্যে প্রোক্যারিওটিক কোষ দেখা যায়। In both prokaryotic and eukaryotic cell, a semi-fluid matrix called cytoplasm occupies the volume of the cell. প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, দুটোর মধ্যেই সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমটা কি? যেটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স, অর্ধ তরল ম্যাট্রিক্স, একটা তরল পদার্থ যেটা প্রোটোপ্লাজম বলে, সাইটোপ্লাজম বলে, সেটা কোষের মধ্যে থাকে। সেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোর ক্ষেত্রে থাকে। The cytoplasm is the main arena of cellular activities in both the plant and animal cell. উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, সেটা সংবহন হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে,
তারপরে শ্বসন হতে পারে, রেচন হতে পারে, সমস্ত যে কাজগুলো সেটা এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়ে থাকে। আমরা ডিটেলসে পড়বো কোষের যে আকৃতি, তখন এটা ডিটেলসে পড়া যাবে সব। এটা জাস্ট একটা ওভারভিউ বলা হচ্ছে। ভ্যারিয়াস কেমিক্যাল রিয়াকশন অকার ইন ইট টু কিপ দ্য সেল ইন দ্য লিভিং স্টেট। কোষকে জীবন্ত রাখার জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন এই প্রোটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। এই প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের রাসায়নিক প্রক্রিয়া চলতেই থাকে যাতে কোষটা জীবন্ত থাকে তার জন্য। Beside the nucleus, the eukaryotic cells have other membrane-bound distinct structure called organelles like endoplasmic reticulum, Golgi complex, lysosome, mitochondria, microbodies, vacuoles। তাহলে কি নিউক্লিয়াস তো থাকে সাইটোপ্লাজমের মধ্যে, ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস তো থাকে, ওটা তো সবার মধ্যেই থাকবে। তার পাশাপাশি অন্যান্য পর্দা দ্বারা আবৃত অঙ্গও থাকে। সেই অর্গানেলিস বা অঙ্গগুলো কী কী আছে, অর্গানেলিসগুলো কী কী আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ, ভ্যাকিউলস, এগুলো সমস্ত ডিটেলসে কোনটা কী কাজ, কীরকম আকৃতি সব পড়া হবে, এগুলোও থাকে। দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড অর্গানেলিস। প্রোক্যারিওটিক সেলের মধ্যে এই সমস্ত পর্দা দ্বারা আবৃত অঙ্গাণুগুলো থাকে না। তো দুটো পার্থক্য পাওয়া গেল, একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াসটা পর্দাবৃত থাকে, প্রোক্যারিওটিক সেলে পর্দাবৃত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসটা পর্দাবৃত থাকে না। ইউক্যারিওটিক সেলে পর্দা দ্বারা আবৃত বিভিন্ন রকমের অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, মাইক্রোবডিজ, ভ্যাকুলস থাকে, প্রোক্যারিওটিক সেলে সেটা থাকে না। Ribosomes are non-membrane bound organelles found in all cells, both eukaryotic as well as prokaryotic. Ribosomes এটা হলো নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস। এই অর্গানেলিসের বাইরে কোনো আবরণ থাকে না, পর্দাবিহীন একটা অঙ্গাণু, যেটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় সেলের মধ্যেই পাওয়া যায়। উইদিন দ্য সেল রাইবোজোমস আর ফাউন্ড নট অনলি ইন দ্য সাইটোপ্লাজম বাট অলসো উইদিন দ্য টু অর্গানালিস, ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্টস and mitochondria and on rough endoplasmic reticulum। অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেগুলো সাইটোপ্লাজমের মধ্যেই পাওয়া যায় শুধু, কিন্তু রাইবোজোম এটা একটু ব্যতিক্রম আছে। রাইবোজোমের মধ্যে কোনো পর্দা থাকে না, এটা একটা বিষয় আছে। 2 নম্বর, এটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দুটো সেলেই পাওয়া যায়, এটা একটা বিষয় আছে। আর 3 নম্বর হচ্ছে রাইবোজোম শুধু প্রোটোপ্লাজমেই না, সাইটোপ্লাজমেই না, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়া, তারপর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো পার্ট থাকে, রাফ আর স্মুথ। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে থাকে। আর উদ্ভিদের ক্ষেত্রে যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের ওপর রাইবোজোম থাকে। Animal cells contain another non-membrane bound organelle called centrosome, which helps in cell division. প্রাণী কোষে একটা অঙ্গাণু থাকে সেন্ট্রোজোম, যেটা উদ্ভিদ কোষে থাকে না। তো সেই সেন্ট্রোজোমটা কীরকম হয়? সেটা নন মেমব্রেন বাউন্ড হয়, এটা কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। কী কাজ করে? সেল ডিভিশন, কোষকে বিভাজিত হতে সাহায্য করে। তাহলে কিছু কিছু অঙ্গাণু আছে যেটা উদ্ভিদে পাওয়া যায়, যেমন ক্লোরোপ্লাস্ট। কিছু কিছু অঙ্গাণু আছে শুধু প্রাণী দেহে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়, যেমন সেন্ট্রোজোম। আর কিছু কিছু আছে উভয় কোষে পাওয়া যায়, যেমন রাইবোজোম। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ, শেপ অ্যান্ড অ্যাক্টিভিটিস। কোষ বিভিন্ন আকার আকৃতির হয়, বিভিন্ন কাজ করে থাকে, বিভিন্ন আকার থাকে, বিভিন্ন আকৃতি থাকে। For example, mycoplasma, the smallest cell, are only 0.3 micrometer in length, while bacteria, তো বিভিন্ন আকার আকৃতি থাকে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে মাইক্রোপ্লাজমা সব থেকে ছোট সেল, এটা মনে রাখবে, মাইক্রোপ্লাজমা সব থেকে ছোট সেল। এটা লেন্থ দৈর্ঘ্য কত? মাত্র 0.3 মাইক্রোমিটার, 0.3 মাইক্রোমিটার। অন্যদিকে ব্যাকটেরিয়ার আকৃতি কতটা আছে? কুড বি 3 to 5 মাইক্রোমিটার। অন্যদিকে যে ব্যাকটেরিয়া কোষ সেটা 3 থেকে 5 মাইক্রোমিটার হতে পারে, আর মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার। দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল ইজ দ্য এগ অফ অ্যান অস্ট্রিচ। সব থেকে বড় আইসোলেটেড সিঙ্গেল সেল, সব থেকে বড় আলাদা থাকে এক কোষ, সেটা হলো সবচেয়ে বড় কোষ। সেটা কি? সেটা হচ্ছে এগ অফ অ্যান অস্ট্রিচ। অস্ট্রিচের যে ডিম, সেটা সব থেকে বড় কোষ।
অ্যামং মাল্টিসেলুলার অর্গানিজম হিউম্যান রেড ব্লাড সেল আর অ্যাবাউট 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। বহুকোষী প্রাণীদের মধ্যে যে মানুষের মধ্যে যে রেড ব্লাড সেল থাকে আরবিসি থাকে সেটা 7 মাইক্রোমিটার হয়ে থাকে ডায়ামিটারে, মানে বেস। আরবিসি তো বাইকনকেভ হয়, তো তার বেসটা হচ্ছে 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। নার্ভ সেলস আর দ্য সাম অফ দ্য লংগেস্ট সেল। নার্ভ সেল থাকে সব থেকে লম্বা কোষ। সেলস অলসো ভ্যারাই গ্রেটলি ইন দেয়ার শেপ, তাদের আকৃতিও বিভিন্ন হয়। দে মে বি ডিস্ক শেপ, পলিগ্লোনাল, কলামনার, টিউবয়েড, থ্রেড লাইক, ইভেন ইররেগুলার। তাদের আকৃতি বিভিন্ন হতে পারে, যেমন অনেকে ডিস্কের মতো হতে পারে, অনেকে পলিগ্লোনাল মানে অনেকগুলো বহু বাহু বিশিষ্ট, কলমনার অনেকে কলমের মতো, কলমনার মানে কলম, লম্বা আকৃতি যেটা থাকে কলম। অনেকে টিউবয়েড বা ঘনকাকৃতি হয়ে থাকে, অনেকে সুতোর মতো হয়ে থাকে, অনেকে ইররেগুলার মানে কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, সব রকম হয়ে থাকে। দ্য শেপ অফ দ্য সেল মে ভ্যারাই উইথ দ্য ফাংশন দে পারফর্ম। তারা কোন কাজ করছে তার উপর ভিত্তি করে তাদের আকৃতি চেঞ্জ হতে থাকে, সেই রকম তার উপর ভিত্তি করে তাদের আকৃতি হয়ে থাকে। তো এখানে কিছু সেলের এক্সাম্পল দেওয়া আছে ছবি সহ, যে বিভিন্ন আকার আকৃতিতে বলা হলো। যেমন প্রথমে দেখা যাচ্ছে রেড ব্লাড সেল, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, গোলাকৃতি হয় এবং বাইকনকেভ হয়। তারপরে আছে হোয়াইট ব্লাড সেলস, যেটা অ্যামিবার মতো দেখতে হয়, হোয়াইট ব্লাড সেল অ্যামিবার মতো দেখতে। কলমনার এপিথেলিয়াল সেল, লম্বা এবং ন্যারো হয়ে থাকে, কলমনার এপিথেলিয়াল সেলস। তারপরে আছে নার্ভ সেল, যেটা ব্রাঞ্চড অ্যান্ড লং, মানে অনেকগুলো ব্রাঞ্চ, এই যে শাখা দেখতে পাচ্ছ, অনেকগুলো শাখা দেখতে পাচ্ছ, সে অনেকগুলো শাখা থাকে এবং লম্বা হয়। ট্র্যাকিয়য়েড, যেটা ইলংগেটেড। আর মেসোফিল সেল, যেটা রাউন্ড এবং ওভাল, গোলাকৃতি এবং ওভাল আকৃতি হয়ে থাকে। তো আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে, সমস্ত কিছু দেখলাম এখানে। তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট সেলের। নেক্সট পার্টটা আপলোড করা হবে খুব তাড়াতাড়ি। তো তোমরা তোমরা এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক কমেন্ট, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।